মব দরকার বাংলাদেশে। বাংলাদেশে যেখানে যেখানে কন্যা শিশু আছে, যাদের বাসায় কন্যা শিশু আসে, সবার কাছে তো রেকর্ড আছে, তাদের বাবাদেরকে, পরিবারের যে ব্যক্তি আছে, প্রধান ব্যক্তি, তাকে যেন পিস্তলের রিভলভারের লাইসেন্স দেওয়া হয় এই মেয়েটার নিরাপত্তার জন্য। প্রত্যেককে যেন রিভলভার এবং পিস্তলের লাইসেন্স দেওয়া হয়। বড় বড় সাহেবদেরকে, সালাউদ্দিন সাহেবদের কোনো পিস্তল রিভলভার দরকার নাই। বলতে হয়, আপনারাও ডাকেন একটা একটা করে। ওই আসিয়া হত্যার পরেও ডেকেছিলেন, বিভিন্ন সময়ে সাগররুনি হত্যার পরেও বিভিন্ন রকমের বিচার হয়নি বলে আমাদেরকে ডেকেছেন, বিভিন্ন জায়গাতে আমাদেরকে কথা বলতে হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। যে রামিসার বাবা যেটা বলেছে, ১ সপ্তাহের মধ্যে আমার মেয়ের কথা সবাই ভুলে যাবে, একটা ঘটনা হবে। এটাই বাস্তব সত্য কথা। কেন কেন এরকম হয়? আজকে যে আমরা যে কথা বলছি বাংলাদেশের আইন পরিবর্তনের কথা, ভাই যেই আইনটা আছে এই আইনে আবহমান কাল থেকে এই আইনেও কিন্তু বিচার করা যায়। আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের যে বয়স, আমার মনে হয় সবাই না হলেও স্যার এবং আমি ৮০ দশকের শেষ ভাগে বাংলাদেশে একটা হত্যা হয়েছিল, শারমিন রিমা হত্যাকাণ্ড। সাংবাদিক মুক্তিযোদ্ধা নিজামুদ্দিনের মেয়ে, তাকে খুব উচ্চপদস্থ, খুব উচ্চ বংশীয়, তারা অনেক সমাজের উচ্চ শ্রেণীর লোক, তাকে তার স্বামী হত্যা করে পরিবারের জেরে। স্বামী ছিল কে? মনির। সে ছিল বাংলাদেশের তৎকালীন সর্ববিখ্যাত গাইনোকোলজিস্ট মেহেরুন্নেসার ছেলে, একমাত্র ছেলে। তাদের বাংলাদেশের অন্যতম ধনী বলা যায়। সেই হত্যার বিচার কিন্তু হয়েছিল এবং মনিরের ফাঁসি হয়েছিল। আমি এই কথাটা এখানে এই জন্যই বললাম যে আইন পরিবর্তনই আইন আমাদের পক্ষে বাধা না। আইনে যা আইন আছে তাতেই সম্ভব বিচার করা, কিন্তু বিচারটাকে করবেন কিনা আপনি। জি আরো একটু বলি, এই মনিরের জন্য, মনিরের মা, মনির ভালো থাকার জন্য জেলখানায় অসংখ্য ফ্যান দিছিল। আগে ফ্যান ছিল না, ওই ফ্যানের সুবিধা আমি পাইছি। বিষয়টা যেহেতু আনলাম, আসলে গরিব মানুষের পক্ষে এতদিন অপেক্ষা করা যায় না। জি, এই যে দেখেন, সেই মহিলা এত পয়সার মালিক, সে তারপরেও তার ছেলেকে কিন্তু বাঁচাতে পারেনি। বাংলাদেশের আইন অনুযায়ী, আইন যদি এবং দেশের জনমত, এই যে আজকে আপনারা সালাউদ্দিন আহমেদের কথাটা বলছেন, দুইজনই বললেন, এবং আমি বিএনপির কর্মী সমর্থক হওয়ার পরেও আমি আপনাদের সাথে একমত হতে বাধ্য হচ্ছি। বাংলাদেশে এই মুহূর্তে যদি বলেন যে পলিটিক্স করে বা পদে আছে বা জনপ্রতিনিধি, সবচেয়ে অজনপ্রিয় এবং সবচেয়ে ধিকৃত লোককে এখানের মধ্যে প্রশ্ন করি, এখানের মধ্যে উত্তর সালাউদ্দিন আহমেদ আসবে। আমি জানি না কেন বিএনপি এ ধরনের লোকের দায় নিচ্ছে। কোথাকার নির্দেশ আছে, কোথাকার ইনস্ট্রাকশন আছে, কোথাকার আপনার ন্যারেটিভ আছে, আমি জানি না। অবিলম্বে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে তার মন্ত্রণালয় চেঞ্জ করে অন্য জায়গায় দেন, এবং লুৎফুজ্জামান বাবর আমাদের সামনে আছেন, ফাঁসির আসামি থেকে, রাষ্ট্র থেকে ফিরে আসা মৃত্যুঞ্জয় বলা যায়, তাকে এই দায়িত্বটা দেন। উনি যথেষ্ট পরিপক্ক, ইমানদার লোক, উনি খুব ভালো করবেন। আমি অনুরোধ করব তারেক রহমানকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী, উনি যেন এটা অতিশক্তি করে এরকম একটা অজনপ্রিয় লোককে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী রেখে, বাংলাদেশের মানুষ আস্থা পাচ্ছে না। এটা একেবারে সত্য সত্য কথা। সবাই, আমি দেখেন, আপনি যে আমরা যে আজকে বলি আইনটা কিভাবে প্রয়োগ হবে, আমার দুই ভাই, আমার স্যারও বললেন যে ফাঁসি দিয়ে, প্রকাশ্য ফাঁসি দিয়ে, গুলি করে, সব ঠিক আছে। আমি আপনাকে উদাহরণ দেই আইনের শাসন কি বলে। আমি যে দেশটাতে থাকি ৩৪ বছর হয়ে গেছে, কানাডাতে, এখানে কোনো ক্যাপিটাল পানিশমেন্ট নাই। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হলো মৃত্যুদণ্ড নাই। এখানে হাইয়েস্ট হলো যাবজ্জীবন। এরা মৃত্যুদণ্ডে বিশ্বাস করে না, এরা মানুষকে হত্যা করতে চায় না, এদের পলিসি এরা রাখে। তাহলে এদের দেশে কেন আমাদের এই ধরনের ঘটনাগুলো ঘটে না? কেন আমাদের রাত্রে ২টার সময় গাড়ি যখন নিয়ে যাই, রাস্তায় আশেপাশে ৫০ মাইলও কোনো লোকজন নাই, কিন্তু তারপরেও রেড সিগন্যালে আমরা বসে থাকি। কেউ এখানে আপনি চলে গেলেও কেউ আপনাকে কিছু বলবে না, কিন্তু আইনকে রক্ষা করার, আইনকে পালন করার যে অভ্যাসটা, মাইন্ডসেটটা স্যার যেটা বলেছেন, এটা আমাদের মধ্যে নাই। কেন নাই? এটা আমাদেরকে বের করতে হবে। আপনি যেভাবেই বলেন যে শরিয়া আইন দিয়ে বলেন, বাংলাদেশের যদি শরিয়া আইন না থাকে, এই মুহূর্তে থাকে, তাহলে বাংলাদেশের ৩ ভাগের ২ ভাগ লোকের কোনো হাত থাকবে না। বিশেষ করে যারা সরকারে আছেন বা বিরোধী দল আছেন, যারা মন্ত্রী, তাদের কোনো হাত থাকবে না। চুরির দায়ে সবার হাত কাটা যাবে। এখন বাংলাদেশের মানুষ কি আপনি সব হাতছাড়া মানুষ নিয়ে বাংলাদেশ চালাতে পারবেন? আগে তো আমাদের নিজেদের শুদ্ধ হতে হবে। আমি তো বললাম আইন দিয়ে কিন্তু হয় না। এই লোকটাই কিন্তু যে আজকে ধর্ষণ করলো,
আনফর্চুনেটলি। আর দল নিয়ে কথা বলাটা কোনো দলেরই উচিত না। ধর্ষকের এবং খুনির কোনো রাজনৈতিক পরিচয় নাই। সে হলো খুনি এবং সে হলো ধর্ষক। যদি আপনি তাকে তার সত্যিকারের রাজনৈতিক পরিচয় দিয়ে, আজকে কয়েক জায়গায় দেখলাম ফটো কার্ড, এই লোক নাকি জামাত করতো। আমি এটার ঘোর বিরোধী এই কথাটা বলার। যেখানেই যা ধর্ষণ হবে, যেখানেই যা খুন হবে, খারাপ কাজ হবে, কেউ না কেউ কোনো দলের সাথে যুক্ত। কিন্তু সেই দলটা সেই দায়টা কেন নেবে ভাই? কেন নেবে? দলটা তো তাকে এটার জন্য আপনাকে এটা করতে প্ররোচিত করেনি। কোন দলই করে না। সবচেয়ে খারাপ যে দল, সে দলও বলে যে ধর্ষণ খারাপ। সে দলও বলে খুন করো না। প্রত্যেকে ভালো, ভালো নীতি কথা বলে। তাই আমাদের উচিত হবে সেই অপরাধীটাকে চিহ্নিত করা। জামাত ইসলামী যদি করে থাকে, জামাত ইসলামী ব্যবস্থা নেবে, এবং বিএনপি যদি কেউ করে থাকে, তারও ব্যবস্থা বিএনপিকে নিতে হবে। এই ব্যবস্থা নিলে পরেই আপনার বাংলাদেশের মানুষ সেই আইনটা ভঙ্গ করার আগে ১০ বার চিন্তা করবে। আর আমাদের যে ইন্টারনেটটা ওপেন করে দিয়েছেন আপনারা, অত্যন্ত সস্তা। আমার কানাডার চেয়ে ২০ গুণ সস্তা বাংলাদেশের ইন্টারনেট। আমি ধরে নিলাম আমাদের পার ক্যাপিটা ইনকাম বেশি। তাই বলে আপনি এত সস্তা ইন্টারনেট দিয়ে দিবেন, আপনার লোকজন ইন্টারনেটে যেয়ে আজে বাজে মানে খুব খারাপ কোন ভিডিও টিডিও দেখে তাদের মধ্যে নৈতিক একটা খারাপ প্রবৃত্তি আসতে পারে। সেখানে ৪ বছরের বাচ্চা কি, ১০ বছরের বাচ্চা কি, ৫ বছরের বাচ্চা কি, ৮০ বছরের বৃদ্ধা কি, সে তার চোখে তার কাছে তাকে অন্যরকম লাগবে। তো এই জিনিসটা তো আমাদেরকে করতে হবে। ইন্টারনেটটাকে আপনি কেন সহজলভ্য করলেন? সিগারেট যেমন দাম বাড়িয়ে দিয়েছেন, মানুষ যেন না খায়, ইন্টারনেটকে আপনি একটা পর্যায়ে নিয়ে যান যেখানে তরুণ তরুণী যারা ছোট ছোট আছে, যাদের কোনো ইনকাম নাই, বাবা মার ভরে আছে, তারা যেন ইন্টারনেটটা রাত ভর যেন ব্যবহার করতে না পারে, এবং যারা নিম্ন আয় তারাও যেন করতে না পারে। এটা যেন একটা পর্যায়ে থাকে। আমি অনুরোধ করব এটা, এই সাইট গুলাকে যেন বন্ধ করা হয়। এবং আমাদের বাবা মারা যারা এখানে বসে আছে, আমরা যারা আছি, তারা কি জানি আজকে এখন রাত ১০-১১টা বাজে বাংলাদেশে, সালাম সাহেব হয়তো জানে, অনেক সালাম সাহেবরাই জানে না তার মেয়েটা এখন কোথায়। তার মেয়েটা পাশের বাসায় গেছে নাকি অন্য কারো বাসায় গেছে, নাকি কোনো বন্ধু বান্ধবের সাথে আছে, নাকি কোনো সিনেমা দেখছে, আমরা কিন্তু জানি না। যখন ঘটনা হয় তখন সাংবাদিকরা যায়, তখন তার ভিডিও দেখানো হয়, দরজা নক করছিল, ভিতরে ওয়াইফ সহায়তা করেছে, জানাল গিট কেটে বেরিয়ে গেছে। এগুলিকে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। কেন আমরা এরকম করব? তারপরে কি নৃশংসভাবে মেয়েটাকে, বাচ্চাটাকে ধর্ষণও করেছে, তাকে মেরে টুকরো টুকরা করেছে। এই জিনিসগুলো কিন্তু ভেরি ডেঞ্জারাস। কোন আইন দিয়ে, কোন পৃথিবীর কোন আইন দিয়ে এদেরকে আপনি বন্ধ করতে পারবেন না। যদি এদেরকে ভিতর থেকে তাদের ইমানি শক্তি, তাদের ব্যক্তিগত চরিত্র, পারিবারিক আবহ যদি পরিবর্তন করতে না পারি, এটা কোনোভাবেই আমরা করতে পারবো না। কারণ ইমপ্লিমেন্টেশন না হলে, আইনের ইমপ্লিমেন্টেশন হয় না দেখেই আজকে এই যে স্যার বললেন পুলিশের এই বরাদ্দ নাই, পুলিশের এই তেল নাই, তারপরে পুলিশ কেন করবে? বড় লোকের ছেলে মেয়ে যদি মারা যায় তাহলে পরে পুলিশ যাবে, কারণ সেখানে টাকা পাবে। পুলিশের তো দোষ দিতে পারি না আমরা। পুলিশ তো এইভাবে করে বিনা ইয়েতে, আমাদের এখানে তো পুলিশ তো আপনাকে কোনো জিজ্ঞেস করবে না আপনি কে, আপনি কি কর্নেল হাসিন, না ক্যাপ্টেন মারুফ, নাকি ব্রিগেডিয়ার জেনারেল, নাকি সাধারণ মানুষ, আপনার কাছে ওদের কাছে আপনি সমান। তো আমাদের বাংলাদেশের পুলিশ এত নতুন অস্ত্র শস্ত্র সবকিছু দেওয়া হচ্ছে, আবার সেই সেই সালাউদ্দিন আহমেদ, এই ধরনের লোককে দিয়ে, তো সন্দেহজনক প্রবৃত্তির লোককে দিয়ে, আপনার ভারতে ছিল এত বছর, কি করেছে না, যে তাকে দিয়ে আপনি মানুষকে মোটিভেট করে আপনি করাটা খুব কঠিন। তাকে আমার অবিলম্বে আমরা পরিবর্তন করা উচিত। এবং এই আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা যেটা আমরা বললাম, যে মবের কথাটা কিন্তু আজকে খুব চিন্তা করছি আমি সারাদিন। স্যার বিশ্বাস করবেন না, সারাদিন আমার মাথার মধ্যে মব ঘুরছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি মনে করেছি মব দরকার বাংলাদেশে। এই যে আমি শরিয়া আইন করছে ভাই বলছেন, বাস্তব পরিস্থিতিতে বাংলাদেশের আমাদের যে অবস্থা, আমাদের ভৌগোলিক অবস্থা, আমাদের রাজনৈতিক অবস্থা, আমাদের বিভিন্ন দেশের প্রভাব, আমরা শরিয়া আইন এখন করতে পারবো না, আমাদেরকে করতে দেবে না। যেসব দেশের উপর আমরা নির্ভরশীল, যারা আমাদেরকে চালায়, তারা ক্যাপিটাল পানিশমেন্ট বন্ধ করে দিচ্ছে, তা আপনি এখানে এই মুহূর্তে করতে পারবেন না। কিন্তু যেটা আমরা করতে পারবো, যে জনগণের চেতনাটাকে, এই যে মব কিন্তু ভালো, একদিক দিয়ে মব ভালো, কেউ কিছু মাইন্ড করলে দুঃখ পাওয়ার কোনো লাভ নাই। মব সাথে সাথে যে সে স্বীকার করেছে, এলাকার ম্যাজিস্ট্রেট আসবে, তাকে এখনের মধ্যে আপনার মব শাস্তি দেবে, জনগণ দেবে। ফ্রান্সে এরকম হয়েছে, ফ্রান্সের বিপ্লবের সময় অনেক বড় বড় লোককে তারা ফাঁসি দিয়েছে, প্রকাশ্যে গিলোটিন বলতো তারা, গিলোটিন দিয়ে এরকম গলা কেটে ফেলতো। আমি বাংলাদেশে এই কথাটা চাচ্ছি না, কিন্তু এখন আপনি করবেন কি? এটা যদি না করেন, একটা পর্যায়ে যে এটা এমন অবস্থা হবে, আমার মনে হয় বাচ্চাদেরকে, মেয়েদেরকে আর কোথাও পাঠানো যাবে না। তাই আজকে দুঃখের সাথে আমি একটা পোস্টার আমি মাথায় ঠিক করেছি দেব, যে বাংলাদেশে যেখানে যেখানে কন্যা শিশু আছে, যাদের বাসায় কন্যা শিশু আসে, সবার কাছে তো রেকর্ড আছে, তাদের বাবাদেরকে
পরিবারের যে ব্যক্তি আছে, প্রধান ব্যক্তি, তাকে যেন পিস্তলের রিভলভারের লাইসেন্স দেওয়া হয় এই মেয়েটার নিরাপত্তার জন্য। প্রত্যেককে যেন রিভলভার এবং পিস্তলের লাইসেন্স দেওয়া হয়। বড় বড় সাহেবদেরকে, সালাউদ্দিন সাহেবদের কোনো পিস্তল রিভলভার দরকার নাই, তাদেরকে মেরে ফেললে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যেসব মেয়েকে, অসহায় বাবা, মেয়ে মারা যাওয়ার পরে অসহায় বাবা কাঁদে টেলিভিশনের ক্যামেরার সামনে যে আমার মেয়েকে তো আমার বিচার কোনোদিন হবে না, বাংলাদেশে হয় না, তাদের আস্থা ফেরানোর জন্য, জাতিকে ঠিক রাখার জন্য। আমাদের মনে নাই রসুল্লাহর আমলে, আইমি জাহেলিয়াতের আমলে কি হতো? মেয়ে শিশুদেরকে সাথে সাথে পুঁতে ফেলতো, মেয়ে শিশুদেরকে মেরে ফেলতো না? সালাম ভাই ঠিক বলেছি কিনা? কারণ মেয়ে শিশুরা তারা চাইতো না, তারা চাইতো মেয়ে শিশুকে মেরে ফেলো, এটা আমার কোনো কাজে আসবে না, এটা আমাকে খাওয়াবে না, আমাকে পড়াবে না। রসুল্লাহ কি করলেন? শরিয়া আইনে কি করলেন? যে মেয়েদেরকে এমন অবস্থায় নিয়ে গেছেন। এখনো সৌদি আরবে গেলে আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে, দুবাইতে দেখেছি আমি, বিভিন্ন জায়গাতে মানুষের বাসায় একটা বিশেষ রঙের ফ্ল্যাগ লাগানো থাকে, সেই বাসাতে বিবাহযোগ্য মেয়ে আছে, এবং এই মেয়েটাকে বিয়ে করতে হলে আপনার একটা নির্দিষ্ট অঙ্কের টাকা আপনাকে খরচ করতে হবে, একটা ভালো টাকা আপনাকে দিতে হবে, তারপর আপনি মেয়েটাকে বিয়ে করে আনতে পারবেন। এই যে নারীর সম্মান যে রাসূলুল্লাহ করে গেছেন, আজকে বাংলাদেশে কি সেটা আছে? শিশুদেরকে কি আমরা এভাবে করে মেয়ে শিশুদেরকে হত্যা করব? এটা তো কারো না কারো মেয়ে। আমারও তো এই ধসের মেয়ে আছে ভাই, আপনারও আছে। এটা কিভাবে সম্ভব? এটা কোনোদিন কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা একটা অমানুষ ছাড়া কোন একটা ছোট বাচ্চা 4 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর, এদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং না দিতে পারলে প্রত্যেক বাবাকে রিভলভার পিস্তলের লাইসেন্স দিয়ে দেন, তারা রাখবে, তাদের মেয়েদেরকে যদি কেউ কিছু করে তারা হত্যা করবে। এছাড়া ওয়াইল্ড ওয়েস্ট ছাড়া এটা আপনি থামাতে পারবেন না। কারণ আমাদের পুলিশ বিজি আছে কিভাবে ইউনিফর্মের কালার চেঞ্জ করবে, র‍্যাবের নাম পরিবর্তন করবে। এই র‍্যাব তো খালেদা জিয়া বলে গেছেন, এই র‍্যাবকে, এই স্যার যে র‍্যাবের সিও ছিলেন, সেই র‍্যাব তাকে নিয়ে গুম করেছিল। এটা তো স্যার জানে, সবাইকে বলেছেন উনি। এরপরেও আপনারা র‍্যাব রাখবেন নতুন আইন দিয়ে। এখন নাকি কি যেন একটা করেছে, নতুন একটা নাম নাকি তারা দিচ্ছে। এই নাম দিয়ে তো কাজ হবে না। আমরা ঘৃণ্য বাহিনী, এলিট আমরা ফোর্স, এখন নতুন নাম মেবি এলিট ফোর্স দেওয়া হতে পারে। না এলিট ফোর্স না, নাম একটা ঠিক হয়ে গেছে। এটা বোধহয় স্যার, নামটা কি স্যার যে ওরা প্রস্তাব করেছে? আমি কালকে দেখলাম নামটা কি যেন একটা, নামটা মুখে আসছে না। যেই নামে হোক, আমাদের রাজনীতিবিদরা অসৎ, ওদের জন্য র‍্যাব নষ্ট হয়, পুলিশ নষ্ট হয়, সেনাবাহিনী নষ্ট হয়। এই রাজনীতিবিদদের একটা প্রশিক্ষণ দরকার, দেশপ্রেম প্রশিক্ষণ, একটা একাডেমি বানান, রাজনীতিবিদদের বিরুদ্ধে যাবে 6 মাসের ট্রেনিং। এছাড়া আমি শেষ করে দিই, আপনি তখন আসতে বলতে পারবেন। তা আমি অনুরোধ করব, যদি দেশে শৃঙ্খলা রাখতে না পারেন সবাইকে পিস্তল দিয়ে। জি, নামটা এসআইএফ, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। হ্যাঁ, নাম দিয়ে তো কাজ হবে না। ওই 7 জনকে নারায়ণগঞ্জ 7 জন একসাথে, এগুলো তো বলে লাভ না। আমাদের আর্মি অফিসাররা যে করেছে স্যার, স্যারকে নিয়ে, স্যারের লোকজনই নিয়ে গুম করেছে, আমাদের নামে শত শত মামলা দিয়েছে, আমাদের দেশে যেতে পারেনি 20 বছর 15 বছর। তো এগুলো তো আমাদের লোকই করে, কিন্তু আমাদেরকে আসলে দেশে চিন্তা করতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর অবশ্যই এই মেয়েটার বাসা যাওয়া উচিত ছিল, পুলিশের আইজিরও যাওয়া উচিত ছিল, এমনকি এই ধরনের ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল, মন্ত্রীর থেকে পদত্যাগ করা উচিত ছিল। একটা দৃষ্টান্ত স্থাপন করেন ভাই, করেন। মানুষের আস্থা নেওয়ার জন্য, মানুষের ভালোবাসা অর্জনের জন্য, এটার জন্য আপনাকে এই পদ আপনার কোনো কাজে আসবে না। যদি মানুষ আপনাকে স্টেডিয়াম ভর্তি লোক যদি ভুয়া 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 বলে, এবং এই ভুয়াটা আপনাকে বলে আমার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গায়ে লাগে, আমার বেগম খালেদা জিয়ার গায়ে লাগে, তারেক রহমানের গায়ে লাগে কিনা আমি জানি না, উনি হয়তো এটা কেয়ার করে না, কিন্তু আমাদের গায়ে লাগে, আমাদের কষ্ট লাগে যে আমাদের জাতীয়তাবাদী দলের লোক, স্টেডিয়াম ভর্তির লোকজন স্বাধীন বাংলাদেশে, নতুন ভাবে স্বাধীন বাংলাদেশে লক্ষ লক্ষ লোকের কষ্টের বিনিময়ে, হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে গেলে মানুষের গালাগালি করে, মানুষের ধোয়া দেয়। এই জিনিসটার থেকে যদি শিক্ষা না নেই, তাহলে সামনের দিকে ওই আবার স্বৈরাচারী, যেটা আমরা বলি স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচার আবার সৃষ্টি হবে। সবাই আসেন, দেশটাকে নিজের মনে করে, এই বাচ্চাটা মারা গেছে, আমরা কাঁদছি, দুঃখ করছি, কিন্তু ভুলে গেলে চলবে না। ভবিষ্যতে যেন একটা বাচ্চা যেন নিরাপদে থাকে, সেটা আমাদেরকে করতেই হবে। এছাড়া আমাদের কোনো গতি নাই। ধন্যবাদ।